আসসালামু আলাইকুম। পূর্বে তোমাদের আমি পরিফেরা নিউটনের প্লাটিহেলমিনথেস এভাবে ক্রমান্বয়ে যেগুলো পর্ব পড়াইছি সেগুলো আমি আপলোড করে দিছি ইউটিউবে, অবশ্যই তোমরা দেখে নেবা। এবং সেখানে আমি ডিটেলস আলোচনা করছি। আজকে আমি তোমাদের যে টপিকটা পড়াবো সেটা হলো আর্থ্রোপোডা। এখানে আর্থ্রো দ্বারা বোঝাচ্ছে জয়েন্ট, অর্থাৎ জোতিত মানে সন্ধিযুক্ত, এবং পোডা দ্বারা বোঝাচ্ছে হলো পা। তাহলে আমরা বলতে পারি কি জোতিত পা বা সন্ধিযুক্ত পা। এজন্য আর্থ্রোপোডাকে বলতে পারি আমরা সন্ধিবতী প্রাণী। আর্থ্রোপোডা যতগুলো পর্ব আছে তার ভিতরে অনেক বৃহত্তম। এখানে ম্যাক্সিমাম অর্থাৎ বলতে গেলে 85% বেশি প্রাণী বসবাস করে থাকে, যা প্রাণী জগতে সর্বোচ্চ প্রাণী ধারণ ক্ষমতা রাখে এই আর্থ্রোপোডা। তো দেখো, যদি আমি আর্থ্রোপোডা পড়তে যাই, এখানে আমরা দেখতে পারবো যে এখানে অঙ্গতন্ত্র কেমন, প্রতিসাম্য কেমন, এগুলো আমরা জানি না, কিন্তু আমি এগুলো প্রত্যেকটা শব্দ আমি ব্যাখ্যা দিয়ে যাচ্ছি পূর্বের লেকচারে। তাহলে আমরা বলতে পারি যে এই যে আর্থ্রোপোডা যে পর্বটা আছে এটা কেমন তন্ত্র, এটা হলো অঙ্গতন্ত্র বিদ্যমান। আমি এটা পড়াইছি। তাহলে আমরা বলতে পারি কি আর্থ্রোপোডা কেমন, অঙ্গতন্ত্র বিদ্যমান। ভাইয়া অঙ্গ কি, তন্ত্র কি, এগুলো তো আমি লেকচার দিয়ে যাচ্ছি। এরপর দেখো আর্থ্রোপোডা কি ধরনের প্রতিসাম্য বিদ্যমান, দ্বিপার্শ্বীয়, অর্থাৎ কি দুই পাশে সমানভাবে ভাগ করে দেওয়া হয়। আর তাহলে আমরা বলতে পারি কি আর্থ্রোপোডা কেমন ধরনের প্রতিসাম্য বিদ্যমান, দ্বিপার্শ্বীয়। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য বিদ্যমান। এখন কথা হলো ভাই আমি প্রতিসাম্য বুঝলাম, অঙ্গতন্ত্র মাত্র বুঝলাম, সিলোমটা কেমন? তো দেখো মলাস্কা পরে অ্যানালিডা এখান থেকে শুরু হলো কি তোমার সিলোমের আবির্ভাবটা বেশি দেখা যায়। তো প্রকৃতি সিলোম যখন আমরা দেখি তখন আমরা আর্থ্রোপোডাটাকে আমরা কি বলি, প্রকৃতি সিলোম। কারণ কি একটা সিলোম হতে গেলে যে 4টা বৈশিষ্ট্য দরকার সেটা পুনরায় বা পূর্ণাঙ্গভাবে আমরা দেখতে পারি কি আর্থ্রোপোডাতে। এজন্য আমরা আর্থ্রোপোডাকে বলতে পারি কি প্রকৃত সিলোম। আশা করি তোমরা এই শব্দগুলো বুঝতে পারছো। তাহলে আমি বলতে পারি কি আর্থ্রোপোডাকে সন্ধিবদ্ধ প্রাণী বলতে পারি, প্রকৃতি সিলোম বিদ্যমান বলতে পারি, অঙ্গতন্ত্র বিদ্যমান, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য বিদ্যমান। আশা করি এখানে তোমরা এই সন্ধিবতী, অঙ্গতন্ত্র, দ্বিপার্শ্বীয়, প্রকৃতি সিলোম এই কয়েকটা শব্দ বুঝতে পারছো। আমি এখন পরবর্তী শব্দগুলো তোমাদেরকে ভেঙে পড়াবো। দেখো পরবর্তী শব্দ বলছিল কি পৌষ্টিক তন্ত্র। পৌষ্টিক তন্ত্র জিনিসটা কি? দেখো এটা যদি একটা প্রাণী হয়ে থাকে তাহলে দেখি কি এই প্রাণীর ভিতরে কি থাকে, পৌষ্টিক নালী থাকে। তো এই যে ধরো এটা একটা পৌষ্টিক নালী। আর্থ্রোপোডাতে অন্যতম উদাহরণ কোনগুলো, ঘাস ফড়িং এবং তোমার হলো প্রজাপতি। তো এই যে প্রজাপতি, ঘাস ফড়িং দিকে তাকালে আমরা দেখতে পারবো এখানে তোমার পৌষ্টিক তন্ত্র কেমন। তো ধরো আমি ঘাস ফড়িং নিলাম, এই ঘাস ফড়িং এর ক্ষেত্রে একটা পৌষ্টিক নালী আঁকালাম। এখানে ক্রপ আছে, গিজার্ড আছে, অসংখ্য কিছু আছে যা আমরা প্রাণীর পরিচিত অধ্যায়ে সম্পূর্ণ আমরা ভেঙে ভেঙে পড়াবো। তো এখানে দেখো এই যে এখানে যে পৌষ্টিক নালীটা আছে এর পাশাপাশি এখানে কি থাকে, তোমার রস ক্ষরণ করার জায়গা থাকে। যে রস যে ক্ষরণ করতেছে এখান থেকে ধরো এই যে গলগুলি এখানে রস ক্ষরণ করতেছে, তারপর গিজার্ডের এই পাশে এদিক থেকে মেসেনকাইমা বা এখান থেকে যে তোমার রসগুলা ক্ষরণ করতেছে, এটা কি ক্ষরণ যে করে একটা গ্রন্থি থেকে ক্ষরণ করে না। ধরো এখানে একটা গ্রন্থি আছে, এখানে এগুলো গ্রন্থি থাকে, তো এই গ্রন্থি থেকে ক্ষরণ করে। তো এখানে দেখতেছি কি এখানে নালীও বিদ্যমান এবং গ্রন্থিও বিদ্যমান। তাহলে যেখানে নালী এবং গ্রন্থি বিদ্যমান থাকে সেটাকে আমরা বলতেছি হলো কি পৌষ্টিক তন্ত্র। তাহলে দেখো তো এটাকে আমরা কি বলতে পারি না যে পৌষ্টিক তন্ত্র। আর এটা কি আমরা শুধু পৌষ্টিক তন্ত্র বলবো না, এটা আমরা বলবো কি সম্পূর্ণ পৌষ্টিক তন্ত্র। কারণ কি এখানে নালীও আছে, গ্রন্থিও আছে। তাহলে আমরা আর্থ্রোপোডা পর্বের যে প্রাণীটা আছে এখানে যদি আমরা বলি পৌষ্টিক তন্ত্র কেমন, তোমরা বলবে কি সম্পূর্ণ পৌষ্টিক তন্ত্র বিদ্যমান। আশা করি তোমরা এই শব্দটা বুঝতে পারছো। এখন পরবর্তী শব্দতে যাব
যে তোমার একটা ঘাস ফড়িংয়ে পুঞ্জাক্ষী থাকে, তারপর মুখপাঙ্গ থাকে, অঞ্চলায়নগুলো থাকে। শুধু কি ঘাস ফড়িংয়ে থাকে না, প্রজাপতিতেও থাকে। তা আমরা একটা নিয়ে আমরা এখানে ভেঙে পড়াবো জিনিসটা কেমন। তো ধরো একটা আমি ঘাস ফড়িং নিলাম, ঘাস ফড়িংয়ে এটা একটা ঘাস ফড়িং। ঘাস ফড়িংয়ের কি এটা একটা বাইরের আবরণ। যদি আমি ভিতরে আবরণটা নিই সেটাকে আমরা দেখবো হলো এভাবে। বাইরের যে আবরণটা আছে এটা হলো কাইটিন নির্মিত। আচ্ছা, এটা যে বাইরে বলতেছি তাহলে কি বহি, তাই এটাকে আমরা বলতে পারি না বহি কঙ্কাল। তাহলে কাইটিন নির্মিত যে অঞ্চলটা সেটাকে আমরা বলতেছি কি বহি কঙ্কাল। এবং এখানে যে কাইটিন নির্মিত বলতেছি, কাইটিন জিনিসটা কি এক ধরনের পলিস্যাকারাইড যা কার্বোহাইড্রেট বা শর্করা দ্বারা গঠিত। কাইটিনটা কি এক ধরনের কার্বোহাইড্রেট বা শর্করা দ্বারা গঠিত। এবং এটা কি এক ধরনের পলিস্যাকারাইড। কাইটিন জিনিসটা বুঝলাম। কিটোকল জিনিসটা কি? দেখো আমি পূর্বে কিন্তু কিটোকল শব্দটা ব্যাখ্যা দিচ্ছি। কিটোকল হলো এক ধরনের মোম জাতীয় বা অক্স যার লিপিড সম্পৃক্ত। তোমরা এটা প্রশ্ন করতে পারো যে ভাইয়া কিটোকল কই থাকে। তো দেখো এই যে তোমার এখানে যে আবরণটা আছে, এই আবরণের গায়ে এভাবে থাকে। ধরতে গেলে আস্তরণ, এক ধরনের এটা আস্তরণ। এবং এই যে ভিতরে যে অংশটুকু আছে এর প্রাচীরে এভাবে থাকে। এটা কি নির্মিত? কিউটিকল নির্মিত, কিউটিকল নির্মিত। এবং এটা কি, এটা কি জাতীয়? লিপিড সম্পৃক্ত মোম বা অক্স দ্বারা গঠিত, মোম বা অক্স দ্বারা গঠিত। এবং দেখো এটা ঘাস ফড়িংয়ের ধরো এখানে তার মুখপাঙ্গ থাকে। এই যে এখানে তার মুখপাঙ্গ, এখানে ধরো দুটো চোখ আছে, এই যে দুটো চোখ দিলাম। আচ্ছা, এদের চোখ কি আমাদের মতো? না, দেখো আমাদের একটা চোখ আছে, দুটো চোখ আছে, এটা হলো সরল প্রকৃতির। আমরা ধরো আমরা সবকিছু স্বাভাবিকভাবে দেখতে পারি, কিন্তু একটা ঘাস ফড়িংয়ের ক্ষেত্রে আমরা দেখতে পারবো, এটা বিস্তর আলোচনা দেখবো হলো প্রাণীর পরিচিতিতে। এই জন্য আমি এখানে অত বিস্তর আলোচনা দিচ্ছি না। তো এখানে দেখবো কি অসংখ্য পুঞ্জাক্ষী আছে। অসংখ্য কি আছে? যেহেতু অক্ষি দ্বারা বোঝাচ্ছে চোখ, কিন্তু এখানে কি একটা আছে না, অসংখ্য ছোট 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 এভাবে অসংখ্য আছে। তো এটাকে আমরা বলতেছি কি পুঞ্জাক্ষী। এবং এটা এখানে কি অবস্থান, এখানে কি করে, এটা ওমাটিডিয়াম নামে পরিচিত। এই ওমাটিডিয়াম কি কাজ করে? বিম্ব সৃষ্টিতে হেল্প করে বা বিম্ব সৃষ্টিতে সহায়তা করে থাকে এই ওমাটিডিয়ামের এখানে। তাহলে পুঞ্জাক্ষী জিনিসটা কি? তো একটা চোখ আমরা যেভাবে দেখি এটা হলো সহজ বা সরল, কিন্তু এক্ষেত্রে এদের আর্থ্রোপোডা পর্বত প্রাণীদের ক্ষেত্রে দেখি কি আর কি সহজ বা সরল না, এরা হলো কি জটিল। এই যে জটিল যে বলতেছি, এই জটিলটাকে কোনটাকে বলতেছি? পুঞ্জাক্ষীকে। এবং এই মুখপাঙ্গটা কি দ্বারা গঠিত? ম্যাক্সিলা আছে, ম্যান্ডিবল আছে, ল্যাব্রাম আছে, ল্যাভিয়াম আছে, হাইপোফ্যারিং ইত্যাদি এগুলা বিদ্যমান থাকে এই তোমার মুখপাঙ্গতে। এটা তো গেল পুঞ্জাক্ষী। এবং পাশাপাশি কি আছে? এখানে মুখপাঙ্গ আছে। এই যে মুখপাঙ্গ যে আছে, এই মুখপাঙ্গটা আমরা দেখবো কি দ্বিতীয় অধ্যায়ে যায় দেখবো কি এখানে ম্যাক্সিলা সম্পর্কে আলোচনা, ম্যান্ডিবল সম্পর্কে আলোচনা আমরা সেখানে দেখতে পারবো। এই যে আমরা যে আবার এই যে আমরা চিবাই, দেখো আমরা এই পাশ দিয়ে চিবাই, এই যে আপ ডাউন করতেছে, ঠিক তেমনি এরা যখন কোনো কিছু চিবাতে সাহায্য করে তখন এখানে এক ধরনের অংশ আসে, সেই অংশের নাম হলো কি ম্যান্ডিবুলেট। তাহলে এই যে মুখপাঙ্গতে একটা অংশ আছে তার নাম হলো কি ম্যান্ডিবুলেট। সেটা কি করে? চর্বণে সহায়তা করে থাকে বা চিবানো, চর্বণে সহায়তা করে থাকে। তাহলে আমরা বলতে পারি না তোমার একটা ঘাস ফড়িংয়ের ক্ষেত্রে পুঞ্জাক্ষী বিদ্যমান
এবং পাশাপাশি কি এখানে যে আরো চর্বণে কাজ করে সেটা ম্যান্ডিবুলটা আমরা দেখতে পারি। শুধু কি তাই না, এখানে কি থাকে, এদেরকে খণ্ডিত পা থাকে এবং পা গুলা কি তোমার খণ্ড আকারের থেকে থাকে। এবং তারপর দেখবো কি 5 খণ্ডক বিশিষ্ট পা এখানে বিদ্যমান থাকে এবং এখানে কি থাকে, একজোড়া অ্যান্টেনা থাকে, অ্যান্টেনা থাকবে। ধরো এই যে এখানে কি থাকবে, এরকম ভাবে অ্যান্টেনা থাকবে। অ্যান্টেনা বোঝাচ্ছে আমরা গ্রামীণ জীবনে যারা বসবাস করছি সেখানে দেখবো কি অ্যান্টেনা বোঝাচ্ছে বিভিন্ন বার্তা বাহক বা বার্তা প্রেরণ করে, এইগুলা কাজ করে থাকে অ্যান্টেনা। ঠিক তেমনি ঘাস ফড়িং এর ক্ষেত্রে এদের ক্ষেত্রে যে অ্যান্টেনাটা থাকে সেটা তাদের চলাফেরার ক্ষেত্রে যে কোনো কাজে এরা কি করে হেল্প করে থাকে হয়তো। তো এরপর দেখবো আমরা কি কোয়াক্সা, ট্রোকন্টার, ফিমার, টিবিয়া, টার্সা এগুলো কি বিদ্যমান দেখবো কি এগুলো প্রাণীর ক্ষেত্রে, যা আমরা প্রাণীর পরিচিতিতে ব্যাখ্যা দিব। তো পাশাপাশি এদের শ্বসনতন্ত্র যে বিদ্যমান, তাহলে কি বললাম, এগুলো পাশাপাশি কি তন্ত্র বিদ্যমান, শ্বসনতন্ত্র। এদের শ্বসনতন্ত্র ট্রাকিয়া আছে, ফুলকা আছে, বুকলাং আছে, বুকগিল আছে, এগুলো কি শ্বসনতন্ত্রের অংশ। কিন্তু এদের মধ্যে মূলত বিদ্যমান কি, এই ট্রাকিয়াল তন্ত্র সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করে থাকে। ট্রাকিয়াল তন্ত্রটা গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করে থাকে। আশা করি তোমরা এগুলো শব্দটা সুন্দরভাবে বুঝতে পারছো যে ভাই পৌষ্টিকতন্ত্র জিনিসটা কি, পুঞ্জাক কি শব্দটা জিনিসটা কি, শ্বসনতন্ত্র জিনিসটা কি। শ্বসনতন্ত্র মানে তার শ্বাস প্রশ্বাস যে কাজটা করে থাকে, এখানে কে কাজ করে থাকে, এগুলো শব্দটা তোমরা বুঝতে পারছো। তো এর পরবর্তী শব্দ আমরা যাব, সেটা হলো তোমার মুখভাঙ্গ। তো আমি পড়াই দিচ্ছি, দেখো এই যে মুখভাঙ্গ পড়াই দিচ্ছি। মুখভাঙ্গ পা, ইন্টারনাল, ডানা, শিং, উপাঙ্গ বিশিষ্ট থাকে। তারপর 5 খণ্ডক বিশিষ্ট এগুলো দেখছি, এক জোড়া থাকে এগুলো দেখছি, টোকানটা দেখছি। কাইটিন, কিউটিকল মাত্র পড়াই দিলাম। শ্বসনতন্ত্র এগুলো দেখাইছি। এবং এখন আমি দেখাবো তোমার হলো কি অঞ্চলায়ন জিনিসটা। দেখো আমি কিন্তু ট্যাগমাটা একটা অঞ্চলায়ন এই শব্দটা কিন্তু ব্যাখ্যা দিয়ে যাচ্ছে এর আগে। তো এখানে আবার আমি ব্যাখ্যাটা দিচ্ছি। ধরো এটা একটা অংশ, এটাকে আমরা বলতেছি কি হেড। হেডের কিন্তু কিছু অংশ থাকে, এই যে আমরা বললাম মুখভাঙ্গ এই হেডে বিদ্যমান এবং ম্যান্ডিবুলের দ্বারা চর্বণে সহায়তা করে থাকে। এবং তারপর আমরা বললাম কি থোরাক্স মানে বক্ষ। এই বক্ষতে কি হয়, এই তোমার শ্বসনতন্ত্র কাজ করে থাকতেছে এবং তোমার রক্ত সংবহনতন্ত্র এগুলো কাজ করে থাকে। এবং তারপর কি অ্যাবডোমেন, এবং এই যে অ্যাবডোমেনে এখানে কি থাকে, খণ্ডক থাকে, খণ্ডকাংশ থাকে, এগুলো হলো খণ্ডকায়ন। 11টা খণ্ডন থাকে, এটাকে বলতেছি আমরা খণ্ডকায়ন। কিন্তু দেখো এখানে হেড আছে, থোরাক্স আছে, অ্যাবডোমেন আছে, এই যে 3টা অঞ্চলে যে বিভক্ত, এই 3টা অঞ্চলে যে বিভক্ত হচ্ছে, এটাকে আমরা বলতেছি এক একটা অঞ্চলকে বলতেছি আমরা অঞ্চলায়ন। তাহলে এক একটাকে আমরা বলতেছি কি ট্যাগমাটা বা অঞ্চলায়ন। এবং এদের প্রত্যেকটা কাজ কিন্তু ভিন্ন ভিন্ন রকম। কারণ কি, হেডের কাজ কি দেখলাম আমরা চর্বণে সহায়তা করে থাকে, থোরাক্সের কাজ সে শ্বসনতন্ত্র এগুলো ইত্যাদি কাজে সাহায্য করে থাকে, এবং অ্যাবডোমেনে তাদের কাজ সহায়তা করে থাকে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি কি যে তোমার এই যে প্রত্যেকটা পার্ট যা আলাদা আলাদা, এই পার্টটাকে আমরা বলতেছি কি তোমার ট্যাগমাটা বা অঞ্চলায়ন। এই শব্দটাও আমরা বুঝে ফেলেছি, তারপর এটাও আমরা বুঝে দিছি। তো এখন আমরা শেষে যে শব্দটা বুঝবো সেটা হলো কি হিমোসিল, রেচন এবং রূপান্তর। এই 3টা শব্দ বুঝলি আমাদের এই টপিকটা কমপ্লিট। তো আসো আমরা প্রথমে দেখব রূপান্তর জিনিসটা কি। দেখো আমরা যখন ছোট থেকে বড় হয়েছি, এক এক সময় এক এক রকম দেখতে, যখন হওয়ার পর বলে বাবা মা বলে দেখতে কেমন যেমন কার মতো যেন লাগে, বাবার মতো, দাদার মতো, না নানির মতো, না নানার মতো, এগুলো বলে থাকি। ধীরে 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 যে যখন বড় হয়ে থাকে তখন আমরা বলি যে না এটা দাদার মতো হয়েছে, না না নানার মতো হয়েছে, এরকম অনেক মতবাদ থাকে। ঠিক তেমনি এরকমই কিছু একটা যে এখানে কি রূপান্তর জিনিসটা, অর্থাৎ কি মেটামরফোসিস। মেটা দ্বারা বোঝাচ্ছে কি চেঞ্জ বা পরিবর্তন, মরফো দ্বারা বোঝাচ্ছে কি দেহ, সিস দ্বারা বোঝাচ্ছে কি প্রক্রিয়া। অর্থাৎ এই দেহটা, অর্থাৎ কাদের, এই যে ঘাস ফড়িং প্রজাপতির, এদের এই দেহটা
যখন যেভাবে পরিবর্তন হচ্ছে এই অংশটা ছোট থেকে বড়, বড় থেকে আরো বড়, এই যে একটা সময়কালে পর যে পরিবর্তন হচ্ছে এই হওয়াটাকে আমরা বলতেছি কি মেটামরফোসিস বা রূপান্তর। দেখো একটা ঘাস ফড়িং যখন হয়, ধর একটা পোকা, এরকম একটা পোকা লার্ভা দশা বিদ্যমান, পোকাটা ধীরে ধীরে এভাবে বড় হচ্ছে, তারপর আরো কি বড় হচ্ছে, এবং এক সময় দেখা যাচ্ছে কি তোমার ওই ঘাস ফড়িংটা আরো এরকম ভাবে এই যে যেভাবে দেখে না এভাবে বড় হয়ে গেল। আবার প্রজাপতি দেখো এভাবে বড় হচ্ছে বড় হচ্ছে, এক সময় দেখা যাচ্ছে কি তাকে যে প্রজাপতির যে বৈশিষ্ট্যটা সেটা পুনরায় পালন করলো। তো এই যে একটা রূপান্তর, একটা অংশ এভাবে যে পরিবর্তন হচ্ছে, এটাকে আমরা বলতেছি কি মেটামরফোসিস। এবং এখানে দুই ধরনের দেখা যায় রূপান্তর, যেমন লার্ভা দশায় দেখা যাচ্ছে একটা সম্পূর্ণ হচ্ছে, একটা সম্পূর্ণ হচ্ছে না। যেটা সম্পূর্ণ হচ্ছে সেটাকে আমরা বলতেছি প্রজাপতি। যেমন একটা প্রজাপতি দেখতে অনেক সুন্দর, তার মানে কি এটা অনেক সুন্দরভাবে পরিবর্তন হচ্ছে, ধীরে 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 একটা পরিবর্তন হয়ে যাচ্ছে একটা সার্কেল আকারে, ধর একটা ফেস আকারে এভাবে ঘুরে এভাবে আসে, সে একটা পরিবর্তন হচ্ছে। এই যে একটা যে অংশ পরিপূর্ণ হচ্ছে সম্পূর্ণ ঘুরে, এটাকে আমরা বলতেছি কি সম্পূর্ণ অংশ, সেটাকে আমরা বলতেছি প্রজাপতি। আর ঘাস ফড়িং কি অসম্পূর্ণ। এবং এখানে যে রূপান্তরটা, এখানে কি কি বিদ্যমান, লার্ভা, পিপা, নিম দশা, লার্ভা, পিপা এবং নিম্ফ দশা। তাহলে এদের রূপান্তরের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা বলবো কি এখানে লার্ভা দশা বিদ্যমান, পিপা দশা বিদ্যমান, নিম দশা বিদ্যমান। এবং এদের রূপান্তরের যদি আমরা বলি যে রূপান্তর কাদের সম্পূর্ণ হচ্ছে, সম্পূর্ণ হচ্ছে হলো তোমার প্রজাপতি, এবং তোমার অসম্পূর্ণ হচ্ছে হলো কি ঘাস ফড়িং। তে আশা করি তোমরা রূপান্তর শব্দটা বুঝতে পারছো। এখন হিমোসিল জিনিসটা কি ভাইয়া? হিম মানে কি রক্ত, সিল মানে কি গহ্বর, অর্থাৎ এই যে হৃদযন্ত্র, আমাদের তো হৃদপিণ্ড আছে, আর এদের হৃদযন্ত্র এই জন্য বলা হয় যে ফানেল আকৃতির আছে, এই জন্য এদেরকে বলতেছি আমরা কি হৃদযন্ত্র। তো ধরো একটা প্রাণী, আমি এটা পড়ে দিছিলাম যে হিমোসিল কি জন্য বলা হচ্ছে এবং হৃদযন্ত্র কেন বলা হয়, হৃদপিণ্ড কেন বলা হয়, এটাও বলে দিছি ব্যাখ্যা সহ। তা আবার দেখায়, ধরো এটা একটা প্রাণী, প্রাণীর ক্ষেত্রে কি এই যে এদের হৃদযন্ত্র এরকম ভাবে থাকে, তো এইভাবে থাকতেছে, এই যে এইভাবে অসংখ্য 7, 8টা 9টা এরকম থাকে। তো এদের কি এদের এদের যে লেয়ারটা আছে, এখানে রক্ত বের হয়, রক্ত বের হয় এভাবে এভাবে বিভিন্ন কাজ শেষ করে আবার এখানে আসে, আবার এখানে কাজ শেষ করে আবার এখানে আসে, আবার কাজ শেষ করে এখানে আসে। এই যে একটা প্রক্রিয়াটা যে চলতেছে সেটাকে আমরা বলতেছি কি তোমার হলো রক্ত সংবহনতন্ত্র। এবং রক্ত সংবহনতন্ত্র এই প্রক্রিয়াটা যে চলে সেটা কোথায় চলে? গহ্বরে চলে। এই যে একটা সিল, সিল মানে কি গহ্বর, এবং কি হিম কি চলে রক্ত, তাহলে হিম, এই জন্য বলা হয় এদেরকে কি রক্ত সংবহন তন্ত্র, কেমন হিমোসিল। আর এখানে রক্তগুলো কি হবে, এই যে বাইরে মুক্ত অবস্থায় এভাবে চলাফেরা করে, আবার হৃদযন্ত্রের ভিতরে আসবে, আবার বাইরে যাবে, এটা এভাবে চলতেই থাকে। তাহলে আশা করি তোমরা হিমোসিল শব্দটা বুঝতে পারছো। এখন আমি তোমাদের সর্বশেষ যে শব্দটা পড়াবো সেটা হলো রেচন। দেখো এদের রেচনটা কেমন, এদের দেখবো এদের বিদ্যমান কি মালপিজিয়ান নালিকা বিদ্যমান, মালপিজিয়ান বিজ্ঞানী মালপিজি সে এই নালীটা দেখতে পেয়েছেন, এজন্য তার নাম অনুসারে এটাকে বলতেছি আমরা কি মালপিজিয়ান নালিকা। আচ্ছা এই মালপিজিয়ান নালিকা কোথায় অবস্থান করে? আমরা যদি চিত্র দেখি, ধরো এটা একটা ঘাস ফড়িং, তো এই যে এটা হলো কি তার গলবিল, সুন্দর করে দেখবে, আমি চিত্রটা সুন্দর করে আমি দেখা দিচ্ছি। এই যে এটা হলো গলবিল, তারপর এটা হলো ক্রপ, তারপর এটা হলো গ্রিজার্ট, এটা কাঁটাযুক্ত, মানে খাদ্যগুলো আরো সুন্দর করে হবে। তারপর কি এইভাবে চলবে, এবং তারপর কি এই যে এইভাবে হয় তোমার পরিপাক তন্ত্রের সাথে এসে কাজ করবে। আর এটাকে আমরা বলতেছিল তোমার হলো মেসেনকাইম বা মধ্যবর্তী যে জায়গাটা। আর এই যে এখানে থাকে কি তোমার হলো গলবিলে কি গ্রন্থি, এখানে গ্রন্থিগুলো থাকে, বা সিকা যে অংশটুকু এটাকে আমরা বলতেছিল কি সিকা, এগুলো থাকে যা আমরা প্রাণী পরিচিতিতে দেখতে পারবো। মূলত আমরা পড়বো মালপিজিয়ান নালিকা। তো এটাকে আমরা বললাম হলো ক্রপ, গিজার্ড, এগুলো এভাবে দেখাইলাম। তো এখানে থাকবে এই ধরো এদেরকে যে
হিমোসিল মানে রক্ত সংবহনতন্ত্র, মাত্র দেখালাম রক্ত সংবহনতন্ত্র আছে। রক্ত সংবহনতন্ত্র রক্ত কি একা থাকে না, তাদের সাথে কি থাকবে, বর্জ্য পদার্থগুলো থাকবে। তো এই যে নালী সিস্টেমে নালীগুলো এখানে এসে যুক্ত হবে, নালীগুলো এখানে এসে কি হবে, এই যে যুক্ত হবে। তো দেখো এই যে নালীগুলো যে যুক্ত হচ্ছে, এই যুক্ত হওয়ার মাধ্যমে কি হচ্ছে, বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থগুলা এখানে জয়েন হচ্ছে না, এর ভিতরে আসছে না। তো আসার পর কি হলো, এগুলো বেড়ে বাইরে বের করে দেয়। তো এই মালপিজিয়ান নালিকা কোনটাকে বলতেছে, এই যে এই অংশটুকুকে বলতেছিল কি মালপিজিয়ান নালিকা। দেখো এখানে যদি মালপিজিয়ান নালিকা না বলে যদি বলতো মালপিজিয়ান বডি, এমসিকে দিয়ে দিল যে নিচের কোনটি অংশ নয়, ক্রোব, গিজার্ড, তারপর তোমার গলোভিল, মালপিজিয়ান বডি দিয়ে দিল। ওলাফান তো মনে কর ভাববে কি করে মালপিজিয়ান বডিতে অবশ্যই পড়ছি, তাহলে কি হবে, এটাই হবে। কিন্তু দেখো পড়ছিল মালপিজিয়ান নালিকা, দেওয়া আছে মালপিজিয়ান বডি, দুটা শব্দের মধ্যে কি অবশ্যই তফাৎ আছে না। বডি তো নালিকা আলাদা জিনিস। নালিকা কি করতেছে, রক্ত তোমার রক্ত যে আছে, রক্তের সাথে বর্জ্য পদার্থ আছে, বর্জ্য পদার্থগুলা শাকনের কাজ করতেছে এবং বের করে দিচ্ছে। কিন্তু বডি জিনিসটা কি, দেখো এই বডিটা কই থাকে, মালপিজিয়ান বডিটা কে থাকে, আমাদের শরীরে, মানুষের শরীরে বিদ্যমান থাকে। কিডনি যা আছে সেখানে শাকন হিসেবে যে কাজ করে, নেফ্রন, আমরা কি বললাম, এই যে নেফ্রন, আমাদের রেচনাঙ্গের নাম কি নেফ্রন। এবং এই যে নেফ্রনে আমরা কিভাবে থাকি, যেভাবে থাকে না, এভাবে আমরা বিভিন্ন সূত্র আকার পড়ি, এভাবে বিভিন্ন ধরনের তিনটা স্তরে পড়ি। তার মধ্যে এখানে এটাকে বলতেছে আমরা কি মালপিজিয়ান বডি, মানে এখানে এদের কিডনিতে সে ছাকনি হিসেবে কাজ করে, সেখানে এই মালপিজিয়ান বডি আমরা দেখতে পারি। মালপিজিয়ান বডি কাদের দেখা যায়, এই নেফ্রনের অংশটুকুতে আমরা কি দেখি, মালপিজিয়ান বডি দেখি, যা আমাদের মানুষের দেহে বিদ্যমান। কিন্তু আমরা কি মালপিজিয়ান বডিকে আমরা এখানে দেখি না। ভাইয়া এক শব্দ আমি কিন্তু বারবার বলতেছি, আমি যতই বলি না কেন তোমরা কিন্তু বারবার, অনেক সময় দেখা যায় এমসিকিউ আসলে ভুল করে আসে, পরীক্ষা পরে মাথা দেবে আল্লাহ এমসিকিউটা ভুল হয়ে গেল, কিভাবে কি কেমন ভাবে, এই জন্য আমি বারবার বলতেছি আর কি। যে মালপিজিয়ান বডি যদি থাকে তা এটা কিন্তু আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে না, এটা থাকে কাদের, অন্য পর্বের প্রাণীদের, যেমন কি আমরা ম্যামিলিয়া পর্বের প্রাণীদের, আর মানে মানুষ। আর মালপিজিয়ান নালিকা বলো এটা কাদের থাকে, এটা আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে, ঘাস ফড়িং এদেরকে বিদ্যমান দেখা যায়। বডি কাদের দেখা যায়, আমাদের দেখা যায়। আবারও বলতেছি, নালিকা থাকে কাদের, ঘাস ফড়িং এদের বিদ্যমান দেখা যায়। বডিটা কাদের দেখা যায়, আমাদের দেখা যায়। আর এটাই হলো তোমার রেচনের টপিকটা। আমি এই জন্য এটা লাস্টে রাখছি, যে না অনেকের প্যাচ লাগতে পারে, এই জন্য আমি সর্বশেষে আমি রেচন শব্দটা বুঝে দেবো। তো সর্বোপরি এখানে যতগুলো শব্দ পড়াইছি তার ভিতরে তোমাদের এটাতে প্যাচ লাগতে পারে, এই জন্য বলে দিছি। আর আমরা জানি কি আর্থ্রোপোডাকে কি বলে, সন্ধিবুদ্ধি প্রাণী, অঙ্গতন্ত্র কেমন সেটাও পড়লাম। এবার প্রত্যেকটা শব্দ আমি এখানে সুন্দর করে ব্যাখ্যা দিয়ে দিছি। এখন আমি তোমাদের দেখাবো কি, এই যে বোর্ড কোশ্চেন গুলো যে হয়, যে বোর্ড কোশ্চেন, ভার্সিটি কোশ্চেন, ভাই এখানে এত ইম্পর্টেন্ট কি আসে আমরা তো জানি না, এগুলো আমি দেখাবো। তো আর্থ্রোপোডাতে কত পার্সেন্ট বিদ্যমান বলছিলাম, 85% কিন্তু বিদ্যমান, এটা মাথায় রাখো। আর আমি এখন বিভিন্ন ভার্সিটি মেডিকেলে কোশ্চেন কি কি আসে, কিভাবে হয়, সেগুলো আমি তোমাদের এখন আমি দেখে দেব। আর্থ্রোপোডা পর্বটা পড়লাম, এখন আমি কোশ্চেনগুলো অ্যানালাইসিস করব যে আসলে কোশ্চেনগুলো কই থেকে হয়ে থাকে। দেখো প্রথম কোশ্চেন, নিচের কোনটি আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্য। দেখি আমরা এটা পড়াইছি কিনা দেখি। প্রথমটা বলছে হৃৎপিণ্ড 2 প্রকোষ্ঠ বিশিষ্ট, না আমি কিন্তু লেকচারের ভিতরে এটা বলি নাই। ডায়াফ্রাম উপস্থিত, এটাও বলি নাই। তা বলছে শ্বাসযন্ত্রের অঙ্গ ট্রাকিয়া, তুমি দেখো তো আমি কি বলছিলাম, ফুলকা, ট্রাকিয়া, বুগলাং, বুকগিল, এগুলো অবস্থিত কি শ্বসন অঙ্গ, তাহলে কিন্তু আমি এটা বলছিলাম, তাহলে এটাই হবে আনসার, আর কোনো কিছু আমি দেখবো না। তাহলে কি নিচের কোনটি আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্য পেয়ে গেলাম। এটা কিন্তু ঢাকা ভার্সিটিতে আসছে খুবই রিসেন্টলি। এরপরে প্রশ্ন দেখো, আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের শ্বসন অঙ্গ নয় কোনটি। দেখো শ্বসন অঙ্গ আমি কিন্তু ট্রাকিয়া বলছি, ফুলকা বলছি, বুকলাং বলছি, আর একটা বলছিলাম বুকগিল, তাহলে নয় কোনটি, সবুজ গ্রন্থি। ভাইয়া সবুজ গ্রন্থি জিনিসটা কি, দেখো সবুজ গ্রন্থি আর্থ্রোপোডা পর্বেরই একটা রেচন অঙ্গের নাম, কিন্তু রেচন অঙ্গ হিসেবে আমি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনটা বলেছি, মালপিজিয়ান নালিকা। তাহলে সবুজ গ্রন্থি কি এক ধরনের রেচন অঙ্গ, সেটা কার ভিতর পড়ে, তোমার আর্থ্রোপোডা পর্বের ভিতরে পড়ে। তাহলে বলছে আর্থ্রোপোডা পর্বের প্রাণীর শোষণ অঙ্গ বলছে, নট রেচন অঙ্গ, এই জন্য আমি অ্যান্সার কি সবুজ গ্রন্থি নয় বলছে। তৃতীয় প্রশ্ন দেখো, কোন পর্বের প্রাণীদের মধ্যে মেটামরফোসিস ঘটে। ভাইয়া মেটামরফোসিস জিনিসটা কি,
রূপান্তর, চেঞ্জ, মেটা দ্বারা বোঝাচ্ছে চেঞ্জ, মরফো দ্বারা বোঝাচ্ছে দেহ, প্রক্রিয়ায় সিস দ্বারা, তাহলে যে প্রক্রিয়ায় দেহ পরিবর্তন হয় অর্থাৎ রূপান্তর যে অংশটা, তাহলে এটা কই পড়বে? আর্থ্রোপোডা। এই দেখো আর্থ্রোপোডা কোন পর্বের প্রাণীতে হিমোসিল থাকে? ভাই হিমোসিল পড়াইছি না? হিম মানে রক্ত, সিল মানে গহ্বর, যেখানে গহ্বর থাকবে হিমোসিল, মানে প্রত্যেকটা শব্দ আমি পড়াইছি, জিনিসটা কিন্তু অদ্ভুত রকমের। এই দেখো আর্থ্রোপোডা কোন পর্বের প্রাণীকুলের প্রজাতির সংখ্যা সবচেয়ে বেশি? আচ্ছা বলছিলাম কি, যতগুলো পর্ব আছে তার ভিতরে সবচেয়ে বেশি কাদের থাকে? আর্থ্রোপোডাদের। কত পার্সেন্ট থাকে? 85% থাকে। তাহলে বলো তো কোন পর্বের প্রাণীগুলোর প্রজাতির সংখ্যা সবচেয়ে বেশি? আর্থ্রোপোডা। আর্থ্রোপোডার বৈশিষ্ট্য নয়, বলছি কি আবার বৈশিষ্ট্য নয়, দ্বিপার্শ্ব প্রতিসম পড়াইছি না? আছে। বহিঃকঙ্কাল নির্মিত মুচিত। আচ্ছা বহিঃকঙ্কাল কি নির্মিত? কাইটিন নির্মিত, এটাও পড়াইছি। কি নির্মিত? কাইটিন নির্মিত। এবং বলছি কি পৌষ্টিকতন্ত্র সম্পূর্ণ, সম্পূর্ণ পড়াইছি। কারণ কি এখানে পৌষ্টিকতন্ত্র বোঝাচ্ছে কি নালী যুক্ত গ্রন্থি, তাহলে এটাও আছে। তাহলে কি বহির্নিষেক ঘটে? এটা কি কখনো বলছি না? তাহলে এটা হবে আনসার। তাহলে কোনটি ঘটে না? বহির্নিষেক ঘটে। 9 দ্বারা তেলাপোকায় কয়টি মালপিজিয়ান নালিকা থাকে? তাহলে বলো তো তেলাপোকা জিনিসটা, এটা ধরো অনেক আগে এগুলা ইনফরমেশন ছিল, আর এই অংশটা এখনো অতটুকু ইম্পর্টেন্ট না, তারপর যেহেতু বলছে তাহলে তেলাপোকায় কয়টি মালপিজিয়ান নালিকা থাকে? তোমার অ্যাবাউট 100টি। তে তোমার এই যে এই অংশগুলা যে তোমাদের আমি যে পড়াইলাম, যতগুলো পর্ব পড়াইছি এর আগে, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, তারপর নেমাথেলমিনথিস বা নেমাটোডা, তারপর মলাস্কা, অ্যানেলিডা এবং সর্বশেষ আর্থ্রোপোডা পড়াই দিলাম। তো ভাইয়া দেখো আমি শুরু থেকে ভ্রূণ স্তর প্রত্যেকটা শব্দ আমি সুন্দর করে ভালোভাবে ব্যাখ্যা করে দিছি। এখন তোমরা যদি না বোঝো তাহলে বলার তো আর কিছু নাই, তোমরা অবশ্যই ক্লাসগুলো করবা, নোট করবা এবং ভাইয়া কমেন্টে জানাবা, অবশ্যই ভাইয়া তার উত্তর দিবে। কিন্তু আমার খুব ভালো লাগতেছে যে তোমরা খুবই রেসপন্স করতেছো, তোমরা অনেক কিছু শিখতে পারতেছো এবং আমাকে কমেন্ট করতেছো ভাইয়া অনেক ভালো হচ্ছে, আরো আগান, বা তোমরা বলতেছো ভাইয়া এই জিনিসটা বুঝতেছি না আর ক্লাসটা দেন। তো রিসেন্টলি কিছু কিছু জিনিস আমাকে অনেকে কমেন্ট করছো, তো অবশ্যই আমি সেগুলো করার চেষ্টা করবো ইনশাল্লাহ, এবং ঘোষণাও দিব যে আমি কি কি পড়াবো না পড়াবো। আর তোমরা অবশ্যই এগুলা লেকচার যদি বুঝে থাকো অবশ্যই তোমাদের বন্ধুদের বান্ধবীদের শেয়ার করে দিবা এবং তোমরাই ছড়িয়ে দেবে। কারণ তোমরা যদি ছড়িয়ে না দাও তাহলে মানুষ তো তোমার বন্ধু বান্ধব তো বুঝবে না যে আসলে বায়োলজি জিনিসটা কি, প্রত্যেকটা শব্দ কতটুকু ইম্পর্টেন্ট। তো তোমরাই যদি সহায়তা করো তো অবশ্যই এই তোমার টিম্পেনাম যে পেজটা আছে, টিম্পেনাম যে সেক্টরটা, এটা অনেক বৃহৎ আকার ধারণ করবে। এবং অবশেষে আমি এটুকুই বলবো যে তোমরা যদি উপকৃত হও ক্লাস দ্বারা তাহলে অবশ্যই তোমরা ছড়িয়ে দিবা। আশা করি তোমরা আমার কথাগুলো বুঝতে পারছো। সবাই ভাইয়ের জন্য দোয়া করবা, আমি তোমাদের সবার জন্য দোয়া করতেছি। এই বলে আমি আজকের মতো যে লেকচারটা আমি বুঝাইছি তোমরা সুন্দরভাবে বুঝে থাকবা, এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।